আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। লড়াই করেই তিস্তার পানির হিস্সা আনতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে তিস্তার পানি দিয়ে তার প্রমাণ দিক। তিস্তা নদীর পাড়ে টানা ৪৮ ঘণ্টার আন্দোলন কর্মসূচির প্রথম দিনে তিনি লালমনিরহাটে এসব কথা বলেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় জানাচ্ছেন হাসান মাহমুদ। অস্ত যাওয়া তিস্তা পাড়ে মানুষের ব্যস্ততা, তাঁবু টানিয়ে নদীর কাছেই রাত যাপন, খেলাধুলা সহ গ্রামীণ লোকগাথার নানা আয়োজন। যে নদী এই উত্তরের জনপদের প্রাণ প্রকৃতির স্পন্দন, সে তিস্তা এখন ধুঁকছে। তাই দিন রাত টানা ৪৮ ঘণ্টা নদী পাড়ে অবস্থান করে দাবি আদায়ের আন্দোলন। তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রথম দিনের কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে যুক্ত হয়েছে হাজারো মানুষ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, লড়াই করেই দাবি আদায় করতে হবে। সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার কথায় তো বলেন যে আপনারা নিরপেক্ষ, তো নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানি ন্যায্য হিস্সা আমি চাই। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা, ড্রেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয়। মির্জা ফখরুল বলেন, দ্রুততম সময়ে দিতে হবে জাতীয় নির্বাচন। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা ভারতের সাথে আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই। রংপুর বিভাগের 5 জেলার 11টি স্থানে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা 48 ঘণ্টার বৃহৎ কর্মসূচি করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার দ্বিতীয় দিনেও চলবে এই কর্মসূচি। জীবন ও জীবিকার সংকটে যখন দেয়ালে ঠেকে যায় পিঠ, তখন রুখে দাঁড়ায় মানুষ। তিস্তা পাড়ের মানুষও বছরের পর বছর এই তিস্তা নদীর ভাঙন আর শুষ্কতায় ভুগেছে দিনরাত। তাই এবার তিস্তা বাঁচাও আন্দোলনের এই তিস্তা পাড়ের আওয়াজ বিশ্বময় ছড়িয়ে দিতে এবং পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তাদের অবস্থান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট। ভিক্ষা করে নয়, শর্ত মেনে অর্থ আনা হয় এবং নিজেদের মতো করে পালন করা হয় বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বলেন, আইএমএফ থেকে চতুর্থ কিস্তির অর্থ মার্চে নয়, পঞ্চম সহ জুনে মিলবে। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে এসব বলেন উপদেষ্টা। আর জুলাই ফাউন্ডেশন এ সপ্তাহেই গঠিত হবে এবং অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। প্রশাসনের হাত দিয়ে ভালো খারাপ নির্বাচন হয়েছে উল্লেখ করে আসছে নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রুকনউদ্দিন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সাথে চলমান $470 কোটি ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশের এখন চতুর্থ কিস্তিতে $64 কোটি 50 লাখ পাবার কথা। আর এখন পর্যন্ত 3 কিস্তিতে মিলেছে প্রায় $231 কোটি। চতুর্থ কিস্তি মার্চের বদলে জুনে কেন মিলবে, জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেবার পর অর্থ উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। মার্চেরটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। জুনে স্যার? হ্যাঁ, জুনে একসাথে হলে আমরা
দুটো একসাথে কম্বাইন। আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললেই আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স পজিটিভ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পজিটিভ, রেমিটেন্স ভালো। আর চিকিৎসকদের মতো অনেক পেশাজীবী যথাযথভাবে ট্যাক্স দেন না উল্লেখ করে স্থানীয় পর্যায়ে আওতা বাড়াতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। ট্যাক্স নেটের আওতা আসে না অনেকেই, তারা বলে যে আমরা তো ওখানে জানে ব্যবসায়ীরা অনেক আয় করে। সম্মেলনে অংশগ্রহণ শেষে খাদ্য উপদেষ্টা বলেন, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি এবং ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 টাকা কেজি দরে চাল দেয়া হবে। এ সময় উঠে আসে আগামী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা প্রসঙ্গ। এই দেশের জয় কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে আমি আশা করব। আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এ সপ্তাহের মধ্যেই জুলাই অধিদপ্তর গঠন হবে ও পরবর্তীতে নির্বাচিত সরকারও জুলাই স্পিরিট ধারণ করে কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা জুলাই যোদ্ধা নামে খ্যাত হবেন এবং তারা এই নিরিখে পরিচয়পত্রও পাবেন এবং অন্যান্য যে সরকারি সুবিধাদি পাবেন, আজীবন চিকিৎসা সুবিধা পাবেন, তারপর তারা ভাতাও পাবেন। সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণও পাবেন এবং সরকারি চাকরিতে, আধা সরকারি চাকরিতে এবং অন্যান্য বেসরকারি চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। কোটার ভিত্তিতেই আসবে না, কোটা না, কোটা মেধার ভিত্তিতে। দ্রুতই ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আর রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এয়ার কন্ডিশনের তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে দেশ তত দ্রুত সংকটমুক্ত হবে। বৈষম্যহীন দেশ গড়তে হলে সবার আগে জনগণের রাজনৈতিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর থামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত আহত ফটো সাংবাদিকদের সহযোগিতা করতে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আমরা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবার আগে জনগণের ভোটে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নিয়ে থাকে তারা কি চায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তার জবাব দিয়ে থাকে, তারা দেশকে কি বলতে চায়, তারা রাজনীতিবিদ সহ সকলকে কি বলতে চায়। নির্বাচনের মাধ্যমেই জনগণ এসব কাজ করে থাকে। তিনি বলেন, জনগণের প্রতিনিধি ছাড়া কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। তাই যত দ্রুত দেশে নির্বাচন হবে তত দ্রুত দেশ সংকটমুক্ত হবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। সভায় বিএনপি নেতারা জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও বিচার নিশ্চিতের তাগিদ দেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন আন্দোলনে আহতরা। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে একদিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অভ্যুত্থানে আহতদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য যেভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে, মূলত তারই বিরোধিতা করা হচ্ছে এই বিক্ষোভে। যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন আর যারা আহত হয়েছেন তাদের 2 শ্রেণীতে ভাগ করে মাসিক ভাতা, এককালীন ভাতা ও পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়। সারা দেশে 242টি বিশৃঙ্খল পরিস্থিতি ঘটানোর চেষ্টা দমন করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দুপুরে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্রসহ অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। পাহাড়ে অশান্ত করার চেষ্টাকারীদের কঠোর হাতে দমন করা হচ্ছে বলে তিনি জানান। কোনো সেনা সদস্য দায়িত্ব পালনে গাফিলতি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 172টি অবৈধ অস্ত্র এবং 527 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। বিগত 50 দিনে অভিযানে 334 জন মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে বিগত 50 দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট 2142 জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট স্লোগানকে সামনে রেখে নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই আত্মপ্রকাশ হবে সংগঠনটির। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে করে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে শেখ হাসিনার পতন ঘটিয়ে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরিবর্তিত বাস্তবতায় নতুন রাজনৈতিক দল গঠনের সব প্রস্তুতিও সম্পন্ন করেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনটি। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া কেন্দ্রীয় সমন্বয়কদের নেতৃত্বে এবার নতুন ছাত্র সংগঠন নিয়ে আসার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়কদের দাবি, লেজুট বৃত্তি মুক্ত রেখে 52, 66, 69, 71-এর চেতনা উদ্বুদ্ধ হয়ে কাজ করবে নতুন এই ছাত্র সংগঠন। বাংলাদেশের সংগ্রাম ও স্বাধীনতার ইতিহাসকে স্বীকার করে এবং 47, 52, 62, 66, 68, 69, 71, 90 এবং 24-এর সকল গণ আন্দোলন এবং ছাত্র জনতার সংগ্রামী চেতনা থেকে ভিত্তি করে ছাত্র রাজনীতি আমরা সক্রিয় করব। সমন্বয়করা জানান, আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করবে এই সংগঠন। আদর্শিক বাইনারির কালচারাল দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যমপন্থী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠা করা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করা, যেখানে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না। রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী পুরুষে নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগের সৃষ্টি করা। জনমত জরিপ ও সদস্য সংগ্রহ শেষে দ্রুতই নতুন এই ছাত্র সংগঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দলে যোগদানের চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের শেষে জানাবেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের 2য় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বাইরে যারা আছে বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব।
ঠিক আছে, থ্যাংক ইউ। রোহিঙ্গারা যেন নতুন করে জাতীয় পরিচয়পত্র না নিতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র থাকলে পাসপোর্টের ক্ষেত্রে নাগরিকদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তবে হাজারো রোহিঙ্গার কাছে জাতীয় পরিচয়পত্র রয়েছে। এসব এনআইডি পুনরায় যাচাই বাছাই করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনেকটাই কমে গেলেও সহনীয় পর্যায়ে আসেনি। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে কোস্টগার্ডের সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪ ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যের হাতে পদক তুলে দেন তিনি। এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোকে নাগরিকের সব তথ্য দেবে না নির্বাচন কমিশন। মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা শেষে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক। বলেন, যতটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রয়োজন তা সঠিক কিনা সেটি জানাবে ইসি। সেই সাথে ভেন্ডর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় থাকা সবার নিরাপত্তা যাচাই করে তথ্য ফাঁস রোধ করা হবে বলেও তিনি জানান। রমজান উপলক্ষে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে গরু ও মুরগির মাংস, ডিম এবং দুধ বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ২৮ ফেব্রুয়ারি এই কার্যক্রম উদ্বোধন করা হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান উপদেষ্টা। ভ্রাম্যমাণ এসব বিক্রয় কেন্দ্র থেকে ২৫০ টাকায় ব্রয়লার মুরগির মাংস, ৮০ টাকা লিটার দুধ, ১১৪ টাকা ডজন ডিম ও ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। রাজধানীর বাইরেও এই কার্যক্রম চলবে। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের জন্য আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ১১,০০০ টন ইলিশ রফতানি করা হতে পারে বলে জানান উপদেষ্টা। বলেন, হাওড়ে ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হচ্ছে। ডিম, পাস্তুরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে। এদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে সারা দেশে সমাবেশ করেছে বিএনপি। কক্সবাজারের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার প্রমাণ মিলবে। অভিযোগ করেন, এখনও খুনি হাসিনার দোসররা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। অবিলম্বে দ্রব্যমূল্য কমানোর দাবি জানান তিনি। টাঙ্গাইলে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, প্রায় ১.৫ যুগ ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছে দেশের মানুষ। এ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। দাবি জানান রমজানের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার। চাঁদপুরের জনসভায় বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকা এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি। এছাড়া বগুড়া, নেত্রকোনা, ভোলা, মৌলভীবাজার, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি।
দুই পক্ষের হাতাহাতিতে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ অর্থনীতি সমিতির সংবাদ সম্মেলন। বিকেলে রাজধানীর স্কাটনে অর্থনীতি সমিতির অফিসে সংবাদ সম্মেলনের কথা ছিল এক পক্ষের। এ সময় তারা অফিসে গিয়ে দেখেন আগের কমিটির লোকজন দখলে নিয়েছে। এদিকে দখলে নিতে আসা অ্যাডহক কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, প্রহসনী নির্বাচনের মাধ্যমে 16 বছর সমিতি দখল করে রেখেছিল এক পক্ষ, যারা অর্থ পাচারকারী ও আওয়ামী লীগের চিহ্নিত দোসর। সেপ্টেম্বরের 30 তারিখে 51 সদস্য বিশিষ্ট এক অ্যাডহক কমিটি গঠন করার পর ফেব্রুয়ারির 12 তারিখে অর্থনীতি সমিতির অফিস দখলে নেওয়া হয়েছে বলেও দাবি করেন অ্যাডহক কমিটির সভাপতি আজিজুর রহমান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি না হলেও ভাত ডালের অভাব হবে না, মানুষ কষ্ট যাতে না পায় সে ব্যবস্থা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বিকেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত এক বই উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, খাদের কিনারা থেকে ফিরে এসেছে দেশ, বেশি সংস্কার না হলেও কিছু ফুটপ্রিন্ট রেখে যাবে অন্তর্বর্তী সরকার। রাজনীতিতে আমি সবচেয়ে বলি সমঝোতা ভেরি ডিফিকাল্ট। চাঁদাবাজি সমঝোতা অনেক সহজ। কারণ বাজার আছে ফুটপাত 3 ভাগে ভাগ, একটা আগের পাওয়া, একটা এক্সিস্টিং, আর পাড়ার আশেপাশে যারা আগে যে 10 টাকা পেত আর 3 টাকা পায়, আর নতুন ইমার্জিং সে 60 টাকা পায় আর একজন 3 টাকা পায়। দিস ইজ দ্য রিয়েলিটি। রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবে না। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি হয়নি এমপি সুবিধায় আনা 24 গাড়ি। সংসদ সদস্য সুবিধায় আনার পর আটক 24 গাড়ি সহ মোট 43টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। তবে নিলামে ক্রেতারা আগ্রহ দেখিয়েছেন 35টি গাড়ির বিষয়ে। এই 35 গাড়ির বিপরীতে আবেদন পড়েছে 143টি। চলতি মাসের প্রথম সপ্তাহে মোট 43টি গাড়ির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। এর মধ্যে এমপি সুবিধায় আনা মোট 9টি গাড়ি কেনার বিষয়ে কোনো আবেদন জমা পড়েনি। কাস্টমস কর্মকর্তারা জানান, এমপি সুবিধার আনা গাড়ির রিজার্ভ ভ্যালু অর্থাৎ আমদানি ব্যয় ও শুল্ক সহ দাম ছিল 9,67,00,000 টাকা। প্রথম নিলামে রিজার্ভ ভ্যালুর 60% না ওঠায় একটি এমপি সুবিধার গাড়িও বিক্রির সুযোগ নেই। সাহিত্যের নতুন ভিন্ন ধর্মী এবং প্রথাগত ধারণার বাইরে লেখকদের লেখা প্রকাশের এক প্রাণকেন্দ্র লিটল ম্যাগাজিন, যেখানে দেশের অনেক প্রতিষ্ঠিত লেখক উঠে এসেছেন। সেই লিটল ম্যাগাজিন চত্বর এখন পাঠক শূন্য, নেই সেই আগের জৌলুস, এমনটাই অভিযোগ এই ম্যাগাজিন প্রকাশকদের। গত বছর মেলায় লিটল ম্যাগ চত্বরে 170টি স্টল থাকলেও এবছর সে সংখ্যা কমে হয়েছে 130টি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। লিটল ম্যাগাজিন ছিল একসময় সাহিত্যের প্রাণকেন্দ্র, যেখানে লেখকদের সুযোগ ছিল তাদের সৃজনশীলতাকে প্রকাশ করার, কিন্তু এখন সেই চত্বর নিঃসঙ্গ। ম্যাগাজিনকে ঘিরে নীরব বিপ্লবের স্বপ্ন দেখতেন যে লেখক, কবি, প্রকাশকরা, তারাই এখন এক বুক হতাশার কথা বলছেন। আমার কাছে মনে হয় যে লিটল ম্যাগাজিনের আগের যে ঐতিহ্যটা এটা নাই, অথচ লিটল ম্যাগাজিন ছিল মেলার মূল জায়গাটা, মূল স্তম্ভটা। মূল কারণটা হচ্ছে বিক্রি হচ্ছে না, এটাতে সম্পাদকরা আসলে উৎসাহ পাচ্ছে না। সে যখন লিটল ম্যাগে ঢুকলো তখন দেখলো যে অনেকগুলো স্টল বন্ধ, কে বসে আছে, এখানে লোকজন নাই, সম্পাদক নাই। তো যে ছেলেটার কাছে সে যায় বলছে যে এটা জিনিসটা কি, এরকম নাম কেন, সে আসলে প্রকৃত ব্যাখ্যা দিতে পারতেছে না, যে পাঠককে বোঝাতে পারতেছে না লিটল ম্যাগাজিনটা আসলে কি। অনেকেই এই সংকটের মধ্যেও আশাবাদী। লিটল ব্যাগ যেমন বাংলা একাডেমি একটা কর্নারে দিয়ে দিয়েছে, একটা কর্নারে চারপাশে ঘেরা, মানুষ বুঝতেই পারে না যে এখানে কি হচ্ছে। কিন্তু লিটল ম্যাগটা যদি ওপেন জায়গায় থাকতো তাহলে ঘোরাঘুরির সময় মানুষ দেখতো, বইগুলো নাড়াচাড়া করতো। এখন যেহেতু নেটের দিকে মানুষের আকর্ষণটা বেশি, ওখানে প্রচারটা যদি একটু বৃদ্ধি পায় তাহলে হয়তো লিটল ম্যাগের জায়গাটা প্রসিদ্ধ হবে এবং ঐতিহ্যটা টিকে থাকবে। 5-10 বছর আগেও যেভাবে চাহিদা ছিল লিটল ম্যাগাজিনের, সময়ের আবর্তনে সে চিত্র বদলে গেছে অনেকখানি। এত সব হতাশার মাঝেও সংশ্লিষ্টদের সহযোগিতায় আবার সাহিত্যের এই শাখায় অভ্যুত্থান হবে বলে আশা প্রকাশ করেন ম্যাগাজিনের কর্ণধাররা। পড়াশোনায় মনোনিবেশিত হতে চাই তাহলে লিটল ম্যাগ আমরা পড়তে পারি। লিটল ম্যাগ কিন্তু বিভিন্ন রকম বিষয়ভিত্তিক সংখ্যা করে। লিটল ম্যাগগুলো অর্থাভাবে প্রকাশিত হতে পারছে না, তাদেরকে যদি কিছু অনুদান দেয়
তাহলে এটা খুবই ফলপ্রসূ একটা ঘটনা ঘটবে। এদিকে আলিমুজ্জামান চৌধুরীর মেঘের মিতালি নামে উপন্যাস প্রকাশ পেয়েছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। দুবাইয়ে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে পাকিস্তান এ দল। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টকে সামনে রেখে দলকে শুভকামনা জানিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। ব্যাট হাতে প্রস্তুতিটা ভালো হয়নি শান্তদের। তানজিদ 6 ও শান্ত 12 রান করে ফেরার পর সৌম্যর ব্যাটে আসে 35 রান। বিরাজ করেছেন 44 রান। বাংলাদেশি ব্যাটারদের ভুগিয়েছেন লেগ স্পিনার উসামা মীর। একাই শিকার করেছেন 4 উইকেট। দলে থাকা সবার ব্যাট করার সুযোগ থাকলেও প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি মাহমুদুল্লাহ রিয়াদ ও পারভেজ হোসেন ইমন। জবাবে ব্যাটিংয়ে নেমে 7 উইকেট হাতে রেখেই জয়ের বন্দর পৌঁছে যায় পাকিস্তান এ দল। টুর্নামেন্টকে সামনে রেখে শান্তদের নির্ভর হয়ে খেলার পরামর্শ দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। একটা জিনিস ভালো লেগেছে আমার ক্যাপ্টেনের আত্মবিশ্বাস দেখে। সো আমার মনে হয় তারা নির্ভর। আমি যাওয়ার আগে একটা কথা শুধু বলেছি যে তোমরা ছোটবেলা যে ক্রিকেট খেলতে সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে। আলোচনার জন্য সাবেক অধিনায়কদের আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। মূলত বিপিএল ও বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টকে নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। কথাটা ছিল যে কীভাবে বিপিএল ডেভেলপ করা যায় এবং ওই টাইমটা কীভাবে আপগ্রেড করা যায় এবং এনসিএলের যে টি20টার সময়টা, ওই সময়টাকে কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20টা কখন আমরা ইউটিলাইজ করবো, এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো, ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। 4 বছর পর আবার দ্রুততম মানবের খেতাব পেয়েছেন ইসমাইল হোসেন। দ্রুততম মানবীর শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছে শিরিন আক্তার। দুজনই নৌবাহিনীর অ্যাথলেট। পঞ্চমবার খেতাব অর্জনের পর এবার এসএ গেমসে চোখ ইসমাইলের। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণে জয় করতে চান টানা 16 বার দ্রুততম মানবী হওয়া শিরিন। রিপোর্ট কুশল ইয়াসিরের। মনোযোগ আকর্ষণ করছি। নাম পরিবর্তনের পর এটাই জাতীয় স্টেডিয়ামে প্রথম কোনো আয়োজন। জাতীয় অ্যাথলেটিক্সের পুরুষ 100 মিটার স্প্রিন্টে নৌবাহিনীর ইসমাইল 10.61 সেকেন্ড টাইমিংয়ে প্রথম হয়েছেন। একই সংস্থার রাকিবুল হাসান মাত্র 0.02 সেকেন্ড কম সময়ে হলেন দ্বিতীয়। ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান 100 মিটার স্প্রিন্টে অংশ নেননি। তার সঙ্গেই পেরে উঠতেন না নৌবাহিনীর ইসমাইল। 4 বছর পর আবারও দ্রুততম মানবের খেতাব পেলেন তিনি। এসএ গেমসের বিষয়টা এটা সব অ্যাথলেটেরই বাংলাদেশের, যে আমাদের এটা অলিম্পিক। তো এখানে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টা মেডেলই নেওয়ার জন্য আমরা যে কোনো একটা পিক করার জন্য আমরা চেষ্টা করি। তো আমাদের যেহেতু এই সামনে সাব গেমস আছে, তো আমার পক্ষ থেকে বা আমি চাইবো যে আমি সেরাটা দিয়ে আমি বাংলাদেশের জন্য একটা পদক নিয়ে আসার জন্য। এদিকে নারীদের ইভেন্টে নৌবাহিনীর শিরিন আক্তার 12.01 সেকেন্ড টাইমিংয়ে দ্রুততম মানবী হওয়ার কৃতিত্ব অব্যাহত রেখেছেন। একই সংস্থার সুমাইয়া দেওয়ান 12.15 সেকেন্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। টানা সাফল্য আসলেও একটিও আন্তর্জাতিক খেতাব নেই শিরিনের। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। এর আগে মার্চ পাস্ট ও মশাল প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় জাতীয় অ্যাথলেটিক্সের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।